ওরা ঘুরলো ফিরলো নিজেদের মতো অনেকক্ষণ আড্ডা দিয়ে সবাই রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো। তিন্নি আদির হাত ধরে সামনে সামনে হাঁটছে। মাঝখানে মেরু আর মেহরাব, পিছনে রিয়া আর শান্ত। মেরু মেহরাবের হাত নিজের হাতের ভাঁজে রেখে সেও টুকিটাকি কথা বলে যাচ্ছে। এদিকে শান্ত রিয়া ওদের দুই কাপলকে খুব মনোযোগ দিয়ে দেখছে। কি মিষ্টি দেখতে লাগছে, সত্যি ওদের চারজনকে অনেক মানিয়েছে। কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে, তাই না বলো রিয়া? তিন্নি আদি ভাইয়া, মেরু মেহরাব ভাইয়া সত্যি অসাধারণ। ওদের দেখলে মনে হয় এই দুনিয়ায় নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেলেই আর কিছু চাওয়ার নেই। ভালোবাসা বুঝি এমনটাই সুন্দর হয়, ওদেরকে যত দেখি ততই মুগ্ধ হয়ে ইচ্ছে করে এভাবে। রিয়া থেমে গেল। কি বলতে কি বলে ফেলেছে ও নিজেও জানে না। থামলে কেন, বলো কি ইচ্ছে করে? কিছু না। রিয়া। শান্তর স্থির কণ্ঠ রিয়ার ভেতরটা নাড়িয়ে দিল। রিয়া জানে না শান্ত ওকে কি বলবে, কিন্তু এই একটা ডাকেই যেন সব কিছু গুলিয়ে দেয়। তোমার হাতটি ধরতে দিবে? রিয়া অবাক হয়ে চেয়ে আছে শান্তর দিকে। এত দিন ধরে ভালোবেসে যাচ্ছে, কখনো কোনো দিন হাত অব্দিও তারা একে অপরের ধরেনি। শুধু ফোনেই যা ভালোবাসা হয়েছে, আজ যেন রিয়ার মাঝে খুশির ঢেউ খেলে যাচ্ছে। শান্ত নিজ ইচ্ছায় কখনো মুখ ফুটে বলেনি, হঠাৎ তাহলে আজকে এত ইচ্ছা জাগলো কেন? রিয়া তাই ভেবে পাচ্ছে না। শান্ত রিয়াকে চুপ থাকতে দেখে ভেবেছিল হয়তো রিয়া ইচ্ছুক নয়, তাই মনটা মলিন করে দু পকেটে হাত রেখে সামনের দিকে চেয়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। এদিকে রিয়া শান্তর মলিন মুখ দেখে মুচকি হাসলো। শান্ত ভাবছে শুরুটা ওদের ঝগড়া দিয়ে। রিয়া অন্যরকম, তিন্নি মেরুর মতো নয়, একটু ভিন্ন টাইপের। যতটুকু মনে হয় সব কিছু নিয়ে অতটাও সিরিয়াসও থাকে না, হয়তো রিলেশন নিয়েও তেমন সিরিয়াস নয়। শান্ত চুপচাপ হেঁটে যাচ্ছে। রিয়া খুব লাজুক চেহারা নিয়ে শান্তর হাতের ভাঁজে নিজের হাত ঢুকিয়ে খুব টাইট করে ধরলো। শান্ত অবাক হয়ে পাশ ফিরে রিয়ার হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে ও মুচকি হেসে দিল। আমি তোমার এই হাতটি সারা জীবনের জন্য ধরতে চাই শান্ত। এই যে ধরলে আর কখনো ছুটবে না, জীবনে শেষ অবধি হলেও তোমার হাত আমার হাত এক থাকবে। কথা দিলাম খুব করে ভালোবাসবো। কখনো অন্যের ভালোবাসা দেখে আফসোস জিনিসটা তোমার মাঝে থাকবে না। এত ভালোবাসবো যে তুমি এত ভালোবাসার মানেটাই খুঁজে পাবে না। আমি খুব লাকি তোমাকে পেয়ে, সত্যি এই জীবনে তোমার মতো কাউকে পাবো কখনো ভাবিনি। ভালোবাসি তোমাকে শান্ত। ভালোবাসি রিউ পাখি। বলে শান্ত এক হাত নিয়ে রিয়ার কাঁধ ধরে হাঁটতে লাগলো। তিন কাপড়ের দিকে রাস্তার সবাই একবার হলেও তাকিয়ে দেখে মুচকি হেসে চলে যাচ্ছে। সত্যি ভালোবাসা সুন্দরের কোনো কমতি নেই। ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ, সেটা সব কিছুর মধ্যে। কারো মধ্যে ভালোবাসা না থাকলে সে মানুষ নয়, কখনো মানুষের কাতারেও পড়ে না। কথা বলার মাঝেই মেহরাবের ফোন বেজে উঠলো। মেহের, দেখুন তো কে ফোন দিয়েছে। দাঁড়াও দেখছি। মেহরাব ফোন রিসিভ করলো। ইকবাল ফোন দিয়ে হিমেলের কথা বলল, হসপিটালে যেতে বলেছে। মেহরাব তেমন রিয়াক্ট করেনি, তবুও বলেছে মেরুকে নিয়ে এক্ষুনি আসছি, নয়তো সন্দেহ ঢুকে যেতে পারে। যখন তখন যার মনে। মেহরাব ফোন রেখে দিল। কে ফোন দিয়েছিল মেহের? বাবা, হসপিটালে যেতে হবে আমাদের। সে কি হয়েছে বাবার? সবাই ঠিক আছে তো? প্লিজ বলুন না, আমার ভয় করছে খুব। সবাই ঠিক আছে, রিল্যাক্স মেরুন, কারো কিছু হয়নি, তবে একজনের হয়েছে। কার? কে হসপিটালে? হিমেল। মেরু ভ্রু কুচকে নিল। মেরু এবার খুব ভালো করে মেহরাবকে দেখে আদি শান্তর দিকে চাইলো। ওরা সবাই আবার এক জায়গায় দাঁড়ালো। মেরু ঠিক বুঝতে পারছে এর পিছনে মেহরাবের হাত আছে। আপনি কি করেছেন ওর সাথে? যদি ওর বড় ধরনের ক্ষতি হয়, বুঝতে পারছেন আমাদের পুরো পরিবারটা ভেঙে পড়বে। আমি জানি ওর হসপিটালে থাকার কারণটাও আপনি। কি করেছেন ওর সাথে আপনারা? কিছু না, শুধু অ্যাক্সিডেন্ট করিয়েছি আর ওর প্রাপ্য শাস্তিটুকু দিয়েছি, এর বেশি কিছু নয়। আল্লাহ না করুক যদি মরে যায়। মরবে না, কই মাছের জান নিয়ে দুনিয়ায় আসছে। আচ্ছা, তুমি হঠাৎ করে এত দয়ালু কি করে হলে? তুমি নিজেই তো চেয়েছিলে তোমার আপুর অপরাধীকে শাস্তি দিতে, তাহলে এখন কেন মায়া দেখাচ্ছ মেরুন? আমি ওর মায়া দেখাচ্ছি না, আমি আপনার জন্য ভাবছি। পুলিশ যদি বুঝে যায়, আপনার যদি কিছু হয়, আমি কিন্তু মরে যাব। আপনার কিছু হলে আমি শেষ হয়ে যাব মেহের। কেন বোঝেন না? আমি আপনার কোনো ক্ষতি নিজ চোখে দেখতে পারবো না। ভাবি, সেই সিস্টেম করিয়ার ব্যবস্থা করেছি, কোনো চিন্তা করবেন না। এখন চলুন সবাই মিলে হসপিটালে যাই।
ওরা খুব দ্রুত হাসপাতালে এসে পৌঁছালো। মেরুর মনে তো ভয়, না জানি পুলিশ যদি বুঝে যায় যে এটা মার্ডার কেস, তখন কিছুতেই মেহরাবকে এর মাঝে আসতে দেওয়া যাবে না। মেরু ভাই এসেছিস? দেখ না, হিমেলের কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কয়দিন আগে আমার ছেলেটার, আজ আমার এই ছেলেটার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন আমার ছেলেদের উপরই সবার নজর পড়ে? তাহমিনাও খুব কাঁদছে। যত যাই হোক, মেহরাবকে হিমেলকে কখনো আলাদা চোখে তাহমিনা ইকবাল দেখেনি। নিজের ছেলের মতোই ভালোবেসে এসেছে। এদিকে সাহেলা তো কিছুক্ষণ পর পর জ্ঞান হারাচ্ছে। রাত্রি এক কোণে দাঁড়িয়ে ভাইয়া বলে বাবার বুকে মাথা রেখে কাঁদছে। মেরু কি বলে সান্ত্বনা দিবে সবাইকে? এরা তো জানে না তাদের ছেলে কত জঘন্য কাজ করতে চেয়েছিল। আবার এক ভাই আরেক ভাইয়ের এমন অবস্থা করেছে। মেরুর মাথাতে কিছুই আসছে না। ওটি থেকে ডক্টর বেরিয়ে আসলো 2 ঘন্টা পর। ডক্টর, কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে তো? আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা অনেক চেষ্টা করেছি, বাট এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে আমরা লাস্ট অবধি তার কণ্ঠকে ঠিক করতে পারিনি। তার সারা জীবনের জন্য কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। তার কণ্ঠনালীটা খুব মারাত্মকভাবে জখম হয়েছে, আর তার বাঁ হাত ভেঙে গিয়েছে। যদিও প্রায় মাস 7 লাগবে সারতে, কিন্তু তার পা দুটো একেবারের জন্য অচল হয়ে গিয়েছে। ডাক্তারের কথা শুনে সাহেরা হাও মাও করে কেঁদে উঠল। তাহমিনা মুখ চেপে বুক ভাসাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। তদন্ত করে বুঝতে পারলো যে হিমেল মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে। তাই তার আর কেস ফাইল করলো না, চলে গেল। মেরু যেন এতক্ষণে স্বস্তি পেল। মেহরাবের দিকে করুণ চোখে চাইল। মেহরাব শুধু চোখের ইশারায় বলল, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে। কেটে গেল সপ্তাহখানেক। হিমেলকে হুইলচেয়ার করে বাড়িতে রিলিজ করে আনা হয়েছে। হিমেল শুধু চেয়ে থেকে সব দেখে যাচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। আজীবনের জন্য তার জবান বন্ধ হয়ে গিয়েছে। মেরুকে আর মেহরাবকে দেখতে পেয়ে যেন চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। হয়তো হিমেল তার ভুলগুলো বুঝতে পেরেছে। মেরু নিজ চোখের সামনে হিমেলের এমন অবস্থা দেখে খুব মায়া হচ্ছে। না চাইতেও চোখ টলমল করছে। সত্যি, পাপীদের প্রাপ্ত শাস্তি দেখলে যে কারো কষ্ট হবে, দেখেও আফসোস লাগবে সে কেন এমনটা করতে গেল। আজ এসব না করলে কত সুন্দর জীবন হতো। কিন্তু কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যাই হোক, পরিবারের সবাই এখন খুব করে ভেঙে পড়েছে। কারো মুখে হাসি নেই, কারো চোখে ঘুম নেই। এভাবেই চলতে লাগলো মাস খানেক। মেরু তাহমিনা রান্নাঘরে দুপুরের জন্য খাবার তৈরি করছে। হঠাৎ করে তাদের বাড়িতে পুলিশ ঢুকলো। সবাই একটু অবাক হলো, সাথে মেরুও। কি ব্যাপার আপনারা হঠাৎ করে আমাদের বাড়িতে? আসুন অফিসার, ভিতরে আসুন। তা হঠাৎ করে আমার বাড়িতে আসলেন যে? কিছু কি হয়েছে? 5 বছর আগের এক মেয়ের সাথে নারী নির্যাতনের কেস ফাইল করা হয়েছে। তার পরিবার চাচ্ছে অপরাধীদের যোগ্য শাস্তি হোক, তাই তারা নতুন করে কেসটা চালু করেছে। তা আমাদের এখানে কেন? আর 5 বছর আগের কি নাকি কাহিনী হঠাৎ করে কেস ফাইল করলেই কি তা হয়? আমাদের পরিবারে এমন কোনো অভিযোগ আগে কখনো আসেনি, আর আমাদের ছেলেরা যথেষ্ট ভালো। আপনি ভুল করে হয়তো আমার বাড়িতে চলে এসেছেন। আমরা ঠিক বাসাতেই এসেছি, আর অভিযোগটা মিস্টার হাসান চৌধুরী আর তার পুত্র হিমেল চৌধুরী নামে এসেছে। আমরা প্রমাণস্বরূপ তাদেরকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের কাছে প্রমাণ আছে। কি বলছেন? কি আপনার কি মাথা খারাপ হয়েছে? আমাদের এমন শত্রুকে যে আমাদের উপর মিথ্যে অভিযোগ দিয়ে সবাইকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী এমনটা কখনো করতে পারে না, আর আমার ছেলের অবস্থা খুব খারাপ। প্লিজ এর উপর এমন অভিযোগ আনবেন না। আমরা আমাদের আইনের উপর ছাড়া কিছুই করতে পারবো না, এটা আমাদের ডিউটি। মিস্টার হাসান চৌধুরী, আপনি আমাদের সাথে চলুন। আমার পাপা কোথাও যাবে না। আমার পাপা এসব করতে পারে না। বাবা, তুমি চুপ করে আছো কেন? ওদেরকে বলে দাও তুমি কোনো চক্রান্তের শিকার। প্লিজ, ওরা তোমাকে হাজতে নিয়ে যাবে। পাপা, ভাইয়ার অবস্থা ভালো নেই। এখন তুমিও আমাদের ছেড়ে চলে গেলে আমার কি করে থাকবো? প্লিজ পাপা, তুমি বলে দাও তুমি নির্দোষ। হাসান ঘাবড়ে তো গিয়েছে, সাথে প্রমাণ সহ অনেক ডকুমেন্টস থাকার কারণে নিজেকে আড়াল করতে পারলো না। অবশেষে তাকে পুলিশ ধরে নিয়ে গেল। বাড়ির সবাই আবার অসহায় হয়ে পড়ল। ইকবাল নিজের ভাইয়ের এসব কথা শুনে খুব কষ্ট পেল, সাথে অনেকটা গুড়িয়ে যাবার মতো হলো। হাসি খুশি বাড়িটা কেমন ভুতুরে হয়ে উঠল। রাত্রি আর আগের মতো মেরুর সাথে মিসবিহেভ করে না। অনেকটাই পরিবর্তন এসেছে। এখন আর মেহরাবকেও জ্বালায় না।
মেরু এসব দেখে নিজেই নিজেকে খুব অপরাধী ভাবছে। ও এই বাড়িতে আসার পর সব সুখ শেষ হয়ে গেল, সবার জন্য নিজেকেই দায়ী করছে। বারান্দায় দাঁড়িয়ে মন খারাপ করে এসবই ভেবে চলেছে মেরু। পেছন থেকে এক বলিষ্ঠ পুরুষালী হাত মেরুর কোমর জড়িয়ে ঘাড়ে থুতনি ঠেকালো। কি ভাবছে আমার মেরুন রানী? মন খারাপ? মেহের, প্রতিটা সদস্যদের জন্য আমি দায়ী, বলো তাই না? সবার হাসি কেড়ে নিয়েছি। আমি এই বাড়িতে আসার পর থেকে তোমাদের পরিবারটাকে আলাদা করে দিয়েছি। আমি খুব খারাপ মেহের, খুব খারাপ। মেরু চোখের টলমল অশ্রু ছেড়ে দিল। মেহরাব মেরুকে নিজের দিকে ঘুরিয়ে খুব আলতো করে চোখের জল মুছে দিল। কে বলেছে আমার মেরুন খারাপ? আমার মেরুন যা করেছে বেশ করেছে। পাপীরা তাদের কুকর্মের ফল পাচ্ছে। আজ হোক কাল হোক একদিন তো সত্য সামনাসামনি হতোই, আর এটা ওদের কর্মের ফল। সেখানে তোমার কোনো হাত নেই। কেন নিজেকে দোষারোপ করে যাচ্ছ? তুমি তো কিছু করনি, সব তো আমি করেছি। এখন একদম কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি আমি দুজন মিলে আবার আমাদের পরিবারটাকে প্রাণ দিব। পারবো তো আমরা আবার আগের মতো করে দিতে। অবশ্যই, কেন নয়? এমন দুষ্ট মিষ্টি বউ যে বাসাতে আছে, সে বাসায় কি আর ভুতুরে থাকে বলো? ইস, এই লোকটা যা লাগে না, তোমাকে মন চাই গাপুস করে গিলে খেতে। আমি কি খাবার জিনিস যে আমাকে খেতে ইচ্ছে করে আপনার? খাবার জিনিস না হও, আদর করা জিনিস তো বটেই, তবে তোমার মাঝে খাবার জিনিসও আছে কিন্তু। মেহরাব চোখ টিপ দিয়ে বলল দুষ্টুমির ছলে। তাই? তা শুনি কি খাবার জিনিস আমার মাঝে আছে? আমি তো জানি মানুষকে খাওয়া যায় না, তবে আপনাদের মতো রাক্ষসদের থেকে মানুষ রেহাইও পায় না। এটা সত্য বলছো? তা দেখবে কি খাবার জিনিস আছে? দেখতে চাই কি আছে। আমার তো মনে হয় কিছুই নেই। সব ভুয়া। ওকে বলে মেরুকে কোলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। লাল হলদে ড্রিম লাইট অন করা। মেরুর ভয়ার্ত চেহারা ফুটে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। মেহরাব এবার মেরুর দিকে মুখ নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট ধরে চুষে ছেড়ে দিয়ে বলল, এটাই হলো খাবার জিনিস? যদি বলো তাহলে আরো কিছু দেখাতে পারি। মেরু লজ্জায় মেহরাবের বুকে কিল মেরে ওর বুকে মাথা লুকালো। মেহরাব হা হা করে হেসে দিয়ে বলল, এখন যতই লজ্জা পাও, সামনে দ্বিতীয় বিয়ের পর বাসর রাতে তোমাকে ছাড় দিচ্ছি না। তখন ঠিকই আমি তোমাকে পুরোটাই গিলে খাবো। তুমি বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ। চুপ করুন মিস্টার বাদর মশাই, একদম লাগামহীন কথা বলবেন না। আমার কেমন কেমন করে। কেমন কেমন করে? থাক, ঘুমোতে দেন। মেহরাব হেসে দিয়ে মেরুর চুলে চুমু খেয়ে বুকে চাপটে ধরে দুজনেই বাড়ি দিল ঘুমের দেশে। হয়তো তাদের সামনের দিনগুলো আরো মধুময় হবে, সেই অপেক্ষায় তাদের অন্ধকার রাতটা কাটুক। সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি মাথায় করে রেখেছে মেরু। তার একটাই কথা, সুসংবাদ শোনাবে সবাইকে। সবাই রীতিমতো চাতক পাখির মতো চেয়ে আছে মেরুর দিকে, কখন সে তার সুসংবাদটা বলবে আর তারা শুনে শান্তি পাবে। নয়তো এই মেয়ে একাই বাড়িটাকে মাছের বাজার করে রাখবে। রাত্রি ঘুম ঘুম চোখে এসেছিল 1 কাপ কফি খেতে। তখন মেরুর এমন বাস করার চিৎকার শুনে পড়ে যেতে গিয়ে সোফা ধরে নিজেকে সামলে নেয়। অন্যদিকে তাহমিনা মেরুর সুসংবাদ শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর মেরু সে তো টেবিলের উপর উঠে পা দুলাচ্ছে আর সবার আশার অপেক্ষায় আছে। সবাই এসে ড্রয়িং রুমে হাজির। সাহেলার মন মানসিকতা ভালো নেই, তবুও কি এমন সুসংবাদ শোনাবে যে সবাইকে বজ্জাত মেয়ে ডাকছে, তাই একটু আগ্রহ নিয়ে হাজির হলো। এখানে সবাই আছে দেখে এবার মেরু গলা ঝেড়ে বলতে লাগলো, অ্যাটেনশন অ্যাটেনশন, আজ তোমাদেরকে আমি বিরাট একটা সুসংবাদ শোনাবো। আমার তো রীতিমতো খুব আনন্দ লাগছে। শ্বশুর বাবা, চাচি আম্মা, রাত্রি, শাকচুন্নির ননদিনী, শ্বশুর আম্মু, শাশুড়ি আম্মু সবাই যেহেতু এখানে উপস্থিত, তো আমি বলছিলাম কি, আমার না খুব লজ্জা লাগছে। বলেই মেরু হাত দিয়ে মুখ লুকালো। সবাই ড্যাব ড্যাব করে চেয়ে আছে, মেয়ে লজ্জাও পাচ্ছে। এই বজ্জাত মেয়ে, যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো। সেই সকাল থেকে বাড়ি মাথায় তুলে রেখেছো, এখনো বলার নাম নেই। যা করবে তাড়াতাড়ি করো, যত সব। মেরুমা, কি হয়েছে? এভাবে সবাইকে ডাকলে কেন? কি বলবে মা? বলে ফেলো। এই যে নবাবজাদি, কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমি রুমে যাব। রাত্রে এমন শান্তশিষ্ট কথা শুনে মেরুর যেন হজম হলো না। ও চোখ বড় বড় করে কয়েকবার চোখ পিটপিট করলো। মনে মনে ভাবছে, রাত্রি কি কোনো ভূতে টুতে ধরলো না তো?
পরক্ষণে আবার নিজেই ভাবছে, এ তো আস্ত রায়নি, একে আর কি ভূতে ধরবে, একে দেখলে আরো উল্টো পথে হাঁটবে। এই 1 মিনিট, সবাই চুপ। মেরু মামুনি, আমি যা ভাবছি তা নয় তো? ও মাই গড, আমার তো আনন্দে যেন জ্ঞান হারাবার মতো অবস্থা। ওগো শুনছো, তাড়াতাড়ি দোকান থেকে মিষ্টি আনো, আমি আজ পাড়ায় পাড়ায় মিষ্টি বিলাবো। এত বড় সারপ্রাইজ সুসংবাদ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। অবশেষে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। বলে তাহমিনা মেরুকে নিচে নামিয়ে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরলো। মেরু তো নিজেও এখন ঘাবড়ে গেছে। কি এমন শাশুড়ি আম্মু বুঝলো যে মিষ্টি বিলাবে পাড়ায় পাড়ায়? আবার প্রার্থনা মানে কি? মেরু তো বুঝলোই না, সাথে কেউ কিছু বুঝলো না। সবাই শুধু বোকা বনে একে অপরের দিকে চেয়ে আছে। তখন মেহরাব নিচের চেঁচামেচি শুনে হাই তুলতে তুলতে সিঁড়ির ধারে এসে ঝুঁকে নিচের কাণ্ড কারখানা দেখতে লাগলো। তোমরা বউ শাশুড়ি কি শুরু করে দিলে বলো তো? তুমি বলো মিষ্টি আনতে, মেরুমা বলে সুসংবাদ। কিছুই তো মাথায় খেলছে না। আসল কথা তো বলো, কি হয়েছে? আসলে শ্বশুর বাবা বাকি কথা তাহমিনা টেনে নিয়ে বলে, আমি বলছি দাঁড়া। তোমরা এখনো বুঝোনি? তোমাদের মাথায় কি গিলু আছে যে বুঝবা? মেরুমা সুসংবাদ শোনাবে, তার মানে আমরা দাদা দাদি হতে চলেছি। এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। তাহমিনার কথা শুনে মেরু যেন নিজেই চমকে গেল। মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়বে। সাথে সারা দুনিয়া ঘুরতে লাগলো। এদিকে মেহরাব নিজেও ভরকে গিয়ে চোখ বড় বড় করে চাইলো তার মার দিকে। এটা কি শোনালো? ঘুম আর নেই, ঘুম এই কথাতেই পালিয়ে গেছে। বিয়ে হয়েছে কয়েকটা মাস, এতেই মাথা খারাপ নাকি? মেহরাব তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। হোয়াট? কি বলছো? কি বড় আম্মু? মেরু, এটা ইম্পসিবল। কি করে হয়? বিয়েই তো হলো কতদিন মাত্র। তুমি ভুল ভাবছো, তোমার কথা ভুল হচ্ছে। মেরুমা হয়তো অন্য কিছু বলতে চেয়েছিল। আরে রাখো তোমার কথা, আমি ঠিক বলেছি। বলতে দেরি, কিন্তু মেরুর জ্ঞান হারিয়ে ঠাস করে নিচে পড়তে দেরি নয়। মেহরাব এক প্রকার মেরুন বলে দৌড়ে মেরুকে ধরে সোফায় শুইয়ে দিল। মেরুন, মেরুন, কি হয়েছে তোমার? চোখ খুলো, মা পানি নিয়ে আসো। তাহমিনা তাড়াতাড়ি গিয়ে পানি এনে মেহরাবের হাতে দিল। মেহরাব মেরুর নাকে মুখে পানি ছিটাতেই মেরুর চোখ পিট পিট করে নড়ে উঠল। দেখলে আমি ঠিক বলেছি, আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে। এই যে দেখলে না, মাথা ঘুরে পড়ে গেল, এটাও একটা লক্ষণ। ওই, তোমার মনে নেই মেহের শিখার বেলায় যে আমি এভাবে চক্কর দিয়ে পড়ে যেতাম? তা তো বুঝলাম। আরে মিনা, এমনও হতে পারে তোমার কথা শুনে মেয়েটা হজম করতে পারেনি, তাই হয়তো। আর ছেলে মেয়ের সামনে কি যাতা বলছো, তোমার লজ্জা করে না? লজ্জার কি আছে? এখন অত কথা শুনতে চাই না, যাও গিয়ে মিষ্টি আনো, আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। ইস, আমি দিদা হব। তাহমিনা তো সেই লেভেলের খুশি হয়েছে। এইদিকে মেহরাবের মাথায়ও ভাঁজ, মেরুর মাথাতেও ভাঁজ। মা, কী সব বলছো তুমি? আগে মেরুনের কথাটা তো শোনো। ও কি বলতে চেয়েছে তা না করে কি সব ভেবে রেখেছো? যত সব ফালতু ড্রামা। আর ভাবি, তুমিও এই ফাজিল মেয়ের পাল্লায় পড়ে কেমন বাচ্চামো করছো? এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে বাড়িটা কেমন যেন হয়ে গিয়েছে। এই মেয়েটা একদম অলক্ষণী। ছোটু, কি সব বলছিস? মেরুমাকে এভাবে বলছিস কেন? আর যে যেমন কাজ করেছে তার ফল তেমনটাই হবে। এইতে ওর আশা আর না আসাতে তো কিছু নয়। থামো তোমরা। মেরুমা, কি হয়েছে? তোমার বেশি শরীর খারাপ করছে? না বাবা, আমি ঠিক আছি। আসলে মামুনির কথা শুনে মাথাটা কেমন ভো ভো করে উঠলো, তাই আর কি। দেখলে তুমি না, তোমার কথাতেই মেয়েটা ফিট খেয়েছে। তুমি যে মাঝে মাঝে কি সব করে বসো না, একদম বাচ্চাদেরকেও হার মানিয়ে নাও। তো আমি কি করব? মেরু মাই তো বললো সুসংবাদ, তাই তো আমি। আচ্ছা বাদ দাও। আর এই যে ড্রামা কুইন, কি বলার জন্য সবাইকে এভাবে এক করেছেন, তাড়াতাড়ি বলে ফেলো। মেরু খুব এক্সাইটেড হয়ে বলতে শুরু করলো। আসলে মামুনি বাবাই, আমি না চা বানাতে পারি, ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। বলো ভালো হয়েছে না? এখন থেকে তোমাদেরকে আমি সকাল সকাল চা করে খাওয়াবো, একদম স্পেশাল আমার হাতের নতুন চা, ইয়াম্মি ইয়াম্মি। মেরুর কথাতে যেন সবাই একে অপরের দিকে চেয়ে কপাল থাপড়ালো। এটা তোমার সুসংবাদ ছিল? কারণ আমি রান্না পারি না, নতুন শিখেছি চা। বলো, সুসংবাদ নয় এটা? ডিসগাস্টিং মেয়ে, এসব পাগল ছাগল কোথা থেকে যে আসে, দেখ শুধু শুধু টাইম ওয়েস্ট করা। সাহেলা রেগে মেগে হন হন করে চলে গেল রুমে। রাত্রে কিছু না বলে ওর মতো চলে গেল।
এদিকে তাহমিনা মুখ কালো করে সোফায় বসে পড়লো। ইকবাল হা হা করে হেসে সেও চলে গেল ফ্রেশ হতে। আমি আগেই বুঝতে পেরেছি তোমাকে যে বড় ধরনের পেট নিতে ধরেছে, এই সামান্য কথাটা বলার জন্য বাড়ি মাথায় করেছ। সত্যি মেরুন, তুমি পারো বটে। আমার রান্না শিখাতে কেউ খুশি হয়নি মেহের। আমি প্রায় 2 ঘন্টা বসে বসে ইউটিউব দেখে শিখেছি, সাথে আমার 500 MB খেয়ে নিয়েছে। সব তাহলে বিফলে গেল। কি বাচ্চামো শুরু করে দিলে। ধরু, থাকো তুমি, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহরাব উঠে চলে গেল। মেরু এবার পাশ ফিরে তাহমিনার দিকে চাইল। শাশুমা, তুমি খুশি হওনি? এইভাবে মুখ কালো করে কেন আছো? খুশি তো হয়েছি বটে, কিন্তু আমি তো ভেবেছিলাম। মেরুর দিকে চেয়ে থাক। কিছু না, বস, আমি গিয়ে নাস্তা রেডি করি। আমিও তোমার সাথে হেল্প করব। আয়, বা চুলোর ধারে আর ছুরি বটির কাছে যাবি না, দাঁড়িয়ে থেকে দেখবি। আচ্ছা। দিন, সময়, মাস, বছর কখন কি চলে যায় তা তো বলা যায় না। আনন্দের দিনগুলোই হয়তো চোখের পলকেই শেষ হয়ে যায়, আর কিভাবে শেষ হয়ে যায় তা বলা খুবই মুশকিল। মেরু মেহরাবের দিনগুলো দুষ্টু মিষ্টি খুনছুটিতেই চলে গেল। আস্তে আস্তে মেরুর জন্য পুরো পরিবারটা আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। এখন সবাই মেরুকে খুব ভালোবাসে। সাহেলা মেরুর সাথে আর খারাপ আচরণ করে না, রাত্রিও তেমন মেরুর সাথে লাগতে আসে না। এভাবে চলে গেল আরো কয়েকটি মাস। হিমেলের হাতের অবস্থা আগের থেকে ভালো হয়েছে, ও সবার সাথে ভালোই আছে। হাসানকে বছর খানেক ধরে জেল খাটতে হবে, তবে সপ্তাহে কেউ না কেউ গিয়ে দেখা করে আসে। মেরু, তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনবে? হঠাৎ পেছন থেকে রাত্রির এমন ভয়ঙ্কর সুন্দর কথা শুনে মেরু যেন ভূত দেখার মতো ভয় কেঁপে আহ করে চিৎকার পেরে ওঠে। সবে মাত্র ক্লাসে পানি ঢেলে ঠোঁটে ছুঁয়েছে, তার মধ্যে এমন কথা মেরু যেন দুনিয়াতেই নেই, 7 আসমানে চলে গিয়েছে। ভাবছে ভূতের মুখে রাম নাম। ইদানিং রাত্রের বিহেভিয়ার মেরুকে খুব ভাবাচ্ছে। হঠাৎ করে রাগ খুশি মাছ শান্ত প্রকৃতির কি করে হলো? এভাবে ভয় পেলে কেন? আর আমি এমন কি বলেছি যে চিৎকার করে উঠলে? না না, মানে হয়েছেটা কি রাত্রি, তোমার এত ভালোগিরিটা আমার শরীরে কেমন যেন অ্যালার্জির মতো চুলকে উঠছে, তাই আর কি। আমি তোমার সাথে মজা করতে আসিনি মেরু, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। তা বলে ফেলো, কি বলবে? রাত্রি কিছুক্ষণ চুপ রইল। এর মাঝে 2-1 মেরু আর চোখে রাত্রিকে দেখেও নিল। কেমন হাব ভাব ভালো ঠেকছে না। রাগী বিড়াল, ভেজা বিড়াল, কি করে হয়ে গেল? খুব ভাবাচ্ছে মেরুকে। আই অ্যাম এক্সট্রিমলি সরি মেরু, তোমার সাথে হয়তো আমি অনেক মিসবিহেভ করেছি। এমনও হয়েছে তোমার ক্ষতি চেয়েছি দিনের পর দিন। আসলে অন্ধ ভালোবাসায় পড়ে মানুষ যা করে। আমি মেহরাবকে সেই ছোট থেকেই ভালোবেসে এসেছি, তাই তোমাকে সহ্য করতে পারিনি। না চেয়েছি তোমাকে ওর পাশে। আমি জানি একতরফা ভালোবাসা কখনো সফল হয় না, এগুলো সারা জীবনে কষ্ট দিয়েই আসে। বিশ্বাস করো, আমার ভালোবাসায় কোনো খাত নেই। আমার ভালো লাগা, স্বপ্ন দেখা সবকিছু মেহরাবকে দিয়েই ছিল। কিন্তু ওই যে ভাগ্য বলে একটা কথা আছে, কপালে যে সয় সেই রয়। আমি ওর কপালে ভাগ্যের লিখনে ছিলাম না, তাই তুমি ওর জীবনে চলে এসেছো। আর আমি একটা মেয়ে হয়ে তোমাকে কথা শুনিয়েছি, আমার জন্য ওটা ঠিক হয়। আমি তোমার কাছে খুব দুঃখিত। ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসাকে ভালোবাসা দিয়েই পেতে হয়। আমার ভুল ধারণা কেটে গিয়েছে, পারলে আমাকে ক্ষমা করো মেরু। রাত্রির চোখে জল। মেরু অবাক হয়ে দেখছে, সত্যি মেয়েটা কাঁদছে। এই এক নতুন রাত্রিকে তার চোখের সামনে দেখছে, যে রাত্রির মাঝে নেই কোনো হিংসে, নেই কোনো অহংকার, নেই কোনো রাগ, কোনো জেদ। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। রাত্রি নিজের ভুল বুঝে হয়তো আজ এসেছে মেরুর কাছে ক্ষমা চাইতে। তবে যাই কিছু হোক, মেরু আজ বুঝতে পেরেছে রাত্রিকে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপও নয়। এটা স্বাভাবিক, সব মেয়েরাই ভালোবাসার মানুষটিকে অন্যের হতে দেখতে পারে না। রাত্রি সত্যি মেহরাবকে খুব ভালোবাসে, কিন্তু এখানে সেই বা কি করতে পারে? তারাও তো দুজন দুজনকে ভালোবাসে, আর তৃতীয় ব্যক্তিকে এটা মেনে নিয়ে স্যাক্রিফাইস করতেই হবে, এইটাই যে নিয়ম। আজ রাত্রির এমন উদারতা দেখে মেরুর খুব মায়া হচ্ছে। মেরু রাত্রির কাঁধে হাত রাখলো। রাত্রি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মুচকি হেসে ঘুরে তাকালো। মেরু মুচকি হাসলো। আমার বিশ্বাস হচ্ছে না, এইটাই কি সেই রাত্রি যে রাত্রি সব সময় আমার সাথে লেগে থাকতো,
আসলে বলো তো, মানুষ যা চায় তা কিন্তু সহজে পায় না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তবে তুমি সত্যিই খুব ভালো। আজ তোমার এই রূপ না দেখলে কখনোই বুঝতে পারতাম না যে তোমার সেই হিংস্রতার পেছনেও ভালো কিছু রূপ লুকিয়ে আছে। আমি তোমাকে কখনো ক্ষতি করতে চাইনি, বা এর কোনোটাই চাইনি। আমি হয়তো যা বলেছি তোমায় সব কিছুই রাগের বশে। আমিও তোমার কাছে দুঃখিত। তুমি আমার বিহেভিয়ারে কষ্ট পেও না। আমিও ভুল করেই তোমায় ভুল বুঝেছি। ইটস ওকে। আমি দোয়া করি মেহরাব তুমি অনেক সুখী হও, তোমাদের জীবনে কখনো কারোর কুনজর না পড়ে। আমি তো আর দিচ্ছি না, তাই অন্যেরটা না পড়ে। তুমি তো আগে থেকে ওই ডাইনি মার্কা নজর দিয়ে ফেলেছো, এর জন্যই হয়তো আমার বাসরটা অসম্পূর্ণই রয়ে গেল। তুমি এখনো আমায় ডাইনি বলছো? ওকে, আমি ডাইনি হলে তুমি হচ্ছ পেতনি। আমি পেতনি, তুমি শাকচুন্নি, কলা গাছের ভূতনি, শেওড়া গাছের ডাইনি বুড়ি। আর তুমি মনে পড়ছে না? একটু মনে করিয়ে দাও না। দাঁড়াও, একটু ভেবে নেই। হ্যাঁ, মনে পড়েছে। আমি হচ্ছে খাচ্চুন্নি। ঠিক তাই। কি হলো, আমারটাই আমাকে জিজ্ঞেস করছো? আর আমিও বলে দিয়েছি। সো ফান। সত্যি তুমি খুব মিশুক একটা সুইট একটা মেয়ে। তুমিও খুব মজার মানুষ, রসিক। তারপর দুজন মিলে বন্ধুত্বের হাত বাড়িয়ে ফ্রেন্ডশিপ করলো। একে অপরের নানান কথা গল্প জুড়ে দিল। মনে হচ্ছে নতুন করে এক বোন পেয়েছে। রাত্রিরও তাই। এরা যে এতদিন একে অপরকে দেখতে পারতো না, কেউ এখন দেখলে বিশ্বাসই করবে না। সবাই ভাববে এরা একই মায়ের পেটের বোন হয়তো। কি সুন্দর করে বারান্দায় বসে বসে রেলিংয়ে পা রেখে কফি খাচ্ছে আর গল্প করছে। আজ মেহরাব একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে, কারণ আজ মেরুকে নিয়ে বের হবে, মেরুকে সারপ্রাইজ দিবে। অফিসে থাকতেই সব কমপ্লিট করে এসেছে, শুধু মাগরিবের পর দুজন বের হবে। তাহমিনা মেহরাবকে আসতে দেখে বলল, মেহের বাবা, এত তাড়াতাড়ি বাসায় চলে এলি যে? কি শরীর খারাপ করছে? আমি শরবত করিয়ে দিব? না মা, আমি মেরুকে নিয়ে একটু বের হব, তাই আর কি। ও আচ্ছা। মেরুন কোথায় মা? তোদের রুমেই তো আছে, উপরে গিয়ে দেখ। আচ্ছা মা। মেহরাব চলে আসলো। রুমে ঢুকে মেরুকে পেল না, তবে বারান্দায় হাসাহাসির শব্দ পেল। সেই শব্দ অনুসরণ করে বারান্দায় গিয়ে যেন থেমে গেল। এ কি, সত্যি দেখছে নাকি কল্পনা? আগুন আর পানি একসাথে, এটা কিভাবে সম্ভব? রুমে এসে জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে শেষ করে আবার বারান্দায় দরজার সামনে গেল। না, সে তো ভুল দেখছে না। এটা বাস্তবে মেরু রাত্রি একসাথে গল্প করছে আর হাসাহাসি করছে। মেহরাবের বিষয়টা হজম হলো না, তাই আমতামতো করে বলেই ফেললো, মেরুন। সাথে সাথে ওরাও পিছনে চেয়ে মেহরাবকে দেখে মুচকি হাসলো। আর মেহরাব তো বিস্ময়কর চেহারা নিয়ে চেয়েই রইল। রাতের আধারে বাইরে ঘুরে বেড়ানোটা যেন এক অন্যরকম মোহনীয়তা কাজ করে। আর সাথে যদি থাকে তার প্রিয় মানুষটি। তারা বাইকে করে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা মেরুর অজানা। সে কখন থেকে অবাকের চূড়ান্ত পর্যায়ে আছে, তবুও তার বাদর মশাই একটুও মুখ খুলে বলছে না তারা কোথায় যাচ্ছে। কেন বা বলবে? সেই যখন যা মন চায় তাই করবে, আর আমি কিছু বললে মোটেও গায়ে মাখবে না। তা ভালোই লাগে না। এসব ভেবে আবার মনোযোগ দিল বাইরের পরিবেশটাকে উপভোগ করতে। কি সুন্দর লাগছে রাতের আকাশের চাঁদের আলো, তার সাথে রাস্তার দুই সাইডে অহরহ দোকানপাট, মানুষের আনাগোনা, সবকিছু মিলিয়ে যেন ভালো লাগাটা মন্দ নয়। মেহরাবকে যখন দেখেছিল ওভাবে চেয়ে থাকতে, তখন রাত্রি মেরুকে বুঝতে পেরে দুজনে মুচকি হেসেছিল। আর হবে বা নয় কেন, এমনটা যে কেউ দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে তাদের। মেরু কিছু বলেনি, শুধু চুপ করে দেখেছিল। রাত্রি মেহরাবের সামনে গিয়ে এমন একটা কথা বলল যেটাতে মেহরাব বিষম খাই সাথে মেরুও। ওরা এই মুহূর্তের জন্য একদম প্রস্তুত ছিল না। রাত্রি জীবনের প্রথম মেহরাবকে ভাইয়া বলে ডেকেছে। যে মেয়ে সারাদিন বেবি বেবি ছাড়া কথা বলেনি, সেই মেয়ের কাছে ভাইয়া ডাক শোনা আর চাঁদের গায়ে হাত দিয়ে যাওয়া একই কথা। কিন্তু পুরো বিষয়টাকে পাল্টে দিয়ে রাত্রি মেহরাবের কাছে ক্ষমা চেয়ে বেস্ট অফ লাক বলে চলে যায়। মেহরাব কিছুই বুঝতে পারেনি, ওর মাথার উপর দিয়ে চলে গিয়েছে, তাই মেরু মেহরাবকে বুঝিয়েছে। রাত্রি আর আগের মতো নেই, পাল্টে গিয়েছে। সব যেহেতু ঠিকঠাক হয়ে গিয়েছে, আর কোনো বাধা নেই নিজেদের মধ্যে, তাহলে বিয়েটা আবার খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত। এই ভেবে মেহরাব আর কিচ্ছু বলল না, শুধু মুখ ফুটে বলেছিল, তুমি এখন রেডি হয়ে নাও, আর এখানে যা যা আছে এগুলো পড়বে, আমরা এখন বের হব, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহরাব চলে যায়, কিন্তু মেরুর কিছু বুঝতে পারলো না। কথা না বাড়িয়ে রেডি হয়ে নিল।
মেহরাব মেরুকে ব্ল্যাক শাড়িতে দেখে যেন থমকে গিয়েছিল। বুকের মাঝে প্রেমের ঢেউ চলছিল। তবে তা আর বেশিক্ষণ থাকেনি। মেরুর কথায় ধ্যান ভেঙে যায়। মেরু অনেকবার জিজ্ঞাসা করাতেও মেহরাব আর একটি উত্তর দেয়নি। সোজা মেরুকে নিয়ে বেরিয়ে পড়ে। আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? সে কখন থেকে বলেই চলেছি কোথায় যাচ্ছি আমরা, একটা উত্তরও দিচ্ছেন না। মুখে কি কুলুপ লাগিয়েছেন নাকি বোবায় ধরেছে, কোনটা? বেশি কথা বলো তুমি, একটু তো চুপ থাকো, গেলেই দেখতে পাবে। এত বকবক করে মাথা খেও না তো আমার। মেহরাব বিরক্ত নিয়ে এই কথাটা বলল। মেরুর খারাপ লাগলো। সে তো একটু জানতে চেয়েছে, আর কিছু তো নয়। এত কথা শোনানোর কি আছে? মেরু অভিমান করেই বলল, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে নিয়ে বের হন? আপনি নিজেই তো আমাকে বলেছেন। এখন আমার সাথে রুড বিহেভ করছেন। তাহলে কেন আমাকে নিয়ে বের হলেন? আমি বাসায় যাব, আপনার সাথে কোথাও যাব না। আমাকে বাসায় দিয়ে আসুন। আর একটা কথা যদি বলছো, সত্যি বলছি, চলন্ত বাইক থেকে ফেলে দিব। চুপ করে বসে থাকো। আপনি আমাকে বকছেন? হো, বুঝতে পারছি। রাত্রি এখন হাত ছাড়া হয়ে গিয়েছে, তাই মেজাজ বিগড়ে আছে। ভালো তো, আমি তো বলিনি ওকে কিছু। তাহলে ও পাল্টে গেলে আমি কি করব? বিয়ের পরেও যেসব পুরুষ অন্য কারোর জন্য বউয়ের সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে বাইকে চড়াটাও ঠিক নয়, আর কোথাও যাওয়াটাও ঠিক নয়। আমি এতদিন আরো কত ভালোবেসে আসলাম, এখন অন্যের জন্য আমাকে এই কথা শোনাচ্ছেন? একদম যাব না, বলছি না, আমাকে বাসায় দিয়ে আসুন। তোমরা মেয়েরা এই হচ্ছে একটা প্যারা। যখন যা ইচ্ছে উল্টো বুঝে বসে থাকো। আমি এখানে এমন কি বলেছি যে রাত্রির কথা বলছো? আর গেলেই দেখতে পাবে। এত হাইপার হওয়ার কি আছে? তোমরা মেয়ে জাতিরাই হচ্ছে উল্টো। বলি একটা, বুঝে আর একটা। আর এক লাইন কম কথা বলতে পারো না, 10 লাইন কথা বলে শুনিয়ে দাও। অমনি তাই না? এখন তো আমাকে ভালো লাগবেই না। আমার কথা সহ্য হবে না, আমাকে সহ্য হবে না, আমার চালচলন ভালো লাগবে না, আর কত কি। ঠিক আছে, আমি বাসায় গিয়ে বাবার বাড়ি চলে যাব, তখন আর আমাকে সহ্য করতে হবে না। মেয়েরা এত ভেজাইল্লা কি করে হয় আল্লাহ মালুম। এই যাত্রা একটু বাঁচিয়ে নাও। ফিস ফিস করে কথাটা বলল। ফিসফিস করে কি বললেন? কিছু না, তুমি চুপ করে থাকবে প্লিজ, একটু চুপ করে থাকো। আনরোমান্টিক বর্গ থাকার। কই এত সুন্দর রাত, তার সাথে বাইকে চড়ে লং ড্রাইভে যাচ্ছি, একটু ভালোবাসা দিবে তা নয়, উল্টো আমাকে বকছে। একটু তো রোমান্টিক রোমান্টিক ফিল করুন। এমন একরোখা হলে কি করে হবে একদিনে? মেরুর কথায় মেহরাব মুচকি হাসলো। মেরুর থেকে মেরুর রাগান্বিত চেহারা দেখে নিল। খুব খেপেছে। মেহরাব এটাই চেয়েছে, তাই তো এত কথা বলে মেরুকে খ্যাপালো। মেরু মুখ ভেঙচি কেটে একাকার। অন্যদিকে চেয়ে রইল। আর কিছু না বলে 10 মিনিটের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে গেল। নামো, চলে এসেছি। মেরু মেহরাবের কথা শুনে আশপাশ চাইল। একটা পার্কের মতো দেখতে। মেরু নেমে চারিদিকে দেখতে থাকলো। মেহরাব বাইক পাশ করে রেখে কাকে যেন ফোন দিয়ে বলল রেডি কিনা সব। তারপর ফোন পকেটে রেখে মেরুর চোখ কাপড় দিয়ে বেঁধে দিতে লাগলো। এই কি করছেন? কি আমাকে মেরে ফেলার কোনো ফোন দিয়ে গেছেন নাকি? চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এখন আমার সাথে চলো, একদম কথা বলবে না। মেহরাব মেরুকে ধরে এগোতে লাগলো। পার্কের গেট খুলে কিছু দূর যেতেই পায়ে কেমন নরম নরম কিছু টের পেল। মেরু বুঝতে পারলো সেই ফুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে খালি পায়ে। প্রায় 5 মিনিট হেঁটে থামলো। মেহের, এবার চোখ কি খুলবো? ওয়েট। ইশারায় সকল লাইট অফ করে দিয়ে ক্যান্ডেল লাইট অন করে দিল। মেহরাব পিছনে গিয়ে মেরুর চোখ খুলে দিয়ে বলল, এবার আস্তে আস্তে চোখ খুলতে পারেন মিসেস মেরুন মেহরাব চৌধুরী। মেরু পিট পিট করে চোখ খুলল। সাথে সাথে উপর থেকে ফুলের বর্ষণ পড়তে লাগলো। মেরু চমকে উঠে উপরের দিকে যে নিজেই ভাষা হারিয়ে ফেলেছে। এই মুহূর্তের জন্য একটা বারও কল্পনা করেনি তার ইচ্ছে এভাবে পূরণ করবে মেহরাব। মেরু খুশিতে কি বলবে বুঝে উঠতে পারছে না। মুহূর্তটাকে অনুভব করার জন্য 2 হাত মিলে ঘুরতে লাগলো। তার কত স্বপ্ন ছিল এভাবেই তাকে কেউ একজন শিউলি ফুলের বর্ষণ ফেলে প্রপোজ করবে। আজ যেন তা পূর্ণ হলো। শিউলি ফুলে নিজেকে রাঙিয়ে তুলেছে, মন ভরে সুবাস নিচ্ছে। কত কত শিউলি ফুল উপর থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে। এর সুগন্ধে পুরো পরিবেশটা মো মো করছে। এত সুন্দর ডেকোরেশন, মেরু যেন এখনই জ্ঞান হারাবে। মেহরাব মেরুর খুশিতে নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারা,
টোল পড়া গাল, হাসলেই যেন মুক্ত ঝরে, টানা টানা চোখ, চিকন সরু ঠোঁট, সব মিলিয়ে যেন আস্ত এক ফুটন্ত কালো গোলাপ। আজ মেরুকে একটু বেশি সুন্দর দেখতে লাগছে। কেউ পাশে দাঁড়িয়ে তাকে খুব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে, তা মেরুর খেয়ালই নেই। সে তো এই মুহূর্তটাকে উপলব্ধি করছে। এই বাস্তবের চেয়েও মনে হচ্ছে অনেক কিছু। বাস্তবেই মেরুর কাছে লাগছে সে ফুলের রাজ্যের ফুলের রানী। মেরু ফুল হাতে নিয়ে উপরের দিকে ছুটতে লাগলো আর খিল খিল করে হাসিতে মেতে উঠল। পাশ থেকে মেহরাবের কণ্ঠ পেয়ে থেমে গিয়ে মেহরাবের দিকে মুচকি হেসে চাইল। ভালো লেগেছে। আপনি এসব আমার জন্য? আমার বিশ্বাস হচ্ছে না মেহের। খুশিতে কি থেকে কি করবে মেরু হুঁশ দিশ পাচ্ছে না, তাই মেহেরাবের কাছে এসেই খুব জোরে টাইট করে জড়িয়ে ধরলো। আমি ভাবতে পারছি না মেহের, আমি এতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার এখনো মনে আছে? আমি তো ভুলেই গেছিলাম। সত্যি মেহের, আমি খুব সারপ্রাইজড। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমাকে এত সুন্দর একটি মুহূর্ত দেওয়ার জন্য। বলেই খুশিতে মেরু ইচ্ছে মতো মেহরাবের গালে চুমু খেতে লাগলো। এদিকে মেহরাব হা করে চেয়ে আছে। বুকের হৃদস্পন্দন 10 গুণ বেড়ে ট্রেনের বেগে ছুটে চলেছে। অনুভূতিগুলো বারবার জানান দিচ্ছে, আজ তুই নিজের কন্ট্রোল কে বেঁধে রাখতে পারবি না, সব শেষ। মেহরাব একটা শুকনো ঢোক গিলে নিল। মেয়েরও খুশিতে মেহরাবের বুকে মাথা রেখে চুপটি করে রইল। মেরুন এইভাবেই থাকবে নাকি আরো কিছু দেখবে? মেরু মাথা উঁচু করে সরে দাঁড়ালো। তারপর চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। লাল, নীল, হলুদ কত ধরনের বাতি। তার ভেতরে লাভ শেপ ফুলের মাঝে তারা হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে আছে। খোলা বাতাসে মেরুর শরীরকে শিহরণ জাগিয়ে তুলল। ঠান্ডা হাওয়া গা স্পর্শ করতে যেন মনকে ব্যাকুল করে তুলেছে। এমন নীরব সুন্দর প্লেস একটা মন মুগ্ধ নজর করার মতোই। হঠাৎ সামনে মেহরাবকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে মেরু এক পা পিছিয়ে গেল। বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। একইভাবে মেহরাব এক গুচ্ছ কাঠগোলাপ মেরুর দিকে এগিয়ে দিল আর বলতে শুরু করলো, ভালোবাসা কি তা আমি জানি না, তবে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। যেই দিন তুমি আমার সামনে সাদা মেঘ পরিয়ে এসে ধরা দিয়েছিলে, সেই দিন এই বুকের মাঝে তোমাকে গেঁথে রেখেছি। সেই মুহূর্তেই আমি তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। তোমাকে নিয়ে আমার কল্পনা জল্পনা। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমি তোমাতেই বিভোর, আমি তোমাতেই সব। আমার পুরো দুনিয়াটাই তুমি। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে আমার হৃদয়ে গভীরে যতন করে রেখে দিতে চাই। তোমার প্রতিটা কষ্টের ভাগিদার হতে চাই। তোমার মন খারাপের কারণ হয়ে পাশে থাকতে চাই। তোমার অভিমানের পাহাড় ভেঙে দিতে আমি তোমার অভিমানী পুরুষ হতে চাই। তোমার হাত ধরে পাড়ি দিতে চাই জনম জনম। তুই জানতে চেয়েছিলে না ভালোবাসি যে, তোকে কেন বলিনি? আমি এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম, তাই তোমাকে বলা হয়নি। আজ বলতে চাই, এই খোলা আকাশের নিচে ওই নক্ষত্র চাঁদকে সাক্ষী রেখে আমি শুধুই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মেরুন, আই রিয়েলি ভেরি লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ভালোবাসি মেরুন, খুব ভালোবাসি। অ্যাকসেপ্ট মাই কাঠগোলাপ। মেরু হা করে রইল। আজ যেন ভিমরি খাওয়ার মতো কাহিনী হচ্ছে সব। এত সারপ্রাইজড হলে সে ঠিক থাকতে পারবে তো? মাথা চক্কর দিয়ে উঠল। তার এত কিছু হজম করার মতো শক্তি নেই। বেশি এক্সাইটেড হলে যা হয় আর কি। হাত বাড়িয়ে ফুলটা নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিতে মেহরাব মেরুকে ধরে ফেলে। মেরুর এমন জ্ঞান হারানোতে মেহরাব ভয় পেয়ে যায়। কয়েকবার গালে আস্তে আস্তে চট দিয়ে লাভ হয় না, তাই একটা ওয়েটারকে খুব জোরে চিৎকার দিয়ে ডাক দেয়। ওয়েটার দৌড়ে আসে। জি স্যার, বলুন কেন ডেকেছেন? দ্রুত ওয়াটার এনে দিন, হ্যারি আপ। ওয়েটার তাড়াতাড়ি গিয়ে পানি নিয়ে আবার ফেরত আসে। পানি দিয়ে ওয়েটার চলে যায়। তারপর মেহরাব কয়েকবার পানির ছিটা দিতেই মেরু চোখ মেলে তাকায়। মেহরাব মেরুর গালে হাত দিয়ে বলে, তুমি ঠিক আছো মেরুন? তোমার কি শরীর খারাপ করছে? বাসায় যাবে? আমি কি স্বপ্ন দেখতেছিলাম এতক্ষণ, নাকি বাস্তবে? বাস্তবে দেখতেছিলে, কোনোটাই স্বপ্ন নয়। আপনি আমাকে প্রপোজ করেছেন? আমার কাঠগোলাপ কোথায়? মেরু উঠে বসে খুঁজতে লাগলো, অথচ নিজের হাতেই কিন্তু আছে। এত এক্সাইটেড যে সব গুলিয়ে তাল মাতাল হয়ে গেছে। মেহরাব বুঝতে পেরে এবারও নিজেরই মন চাচ্ছে কপাল চাপড়াতে। সামান্য এতটুকুতে কেউ এত এক্সাইটেড হয়ে জ্ঞান হারাতে পারে, আগে জানা ছিল না। এই মেয়ে তো রীতিমতো খুব বোকা।
তার মানে এতদিন চালাক ভেবে ভুল করেছে। এই তো পেয়ে গেছি মেহের, দেখুন না কি সুন্দর লাগছে, কতগুলো কাঠগোলাপ, ভীষণ কিউট একদম। কিটা শেষ করার আগে মেহরাব মেরুকে টেনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেরু চোখ বড় বড় করে ফেলছে। মেরু ঠায় বসে চুপ করে আছে। প্রায় 5 মিনিট পর মেরুর ঠোঁটে আলতো চুমুকে সরে এসে হাঁপাতে লাগলো। মেরু মুচকি হাসলো। ছেড়ে দিলে যে, এত অল্পতেই দম শেষ তোমার? মেহরাব মেরুর দিকে চাইলো অবাক নয়নে, কারণ এই প্রথম মেরু তাকে খুব নীরবে কোনো দ্বন্দ্ব ছাড়া সহজেই তুমি করে বলল। মেরুর চোখের দিকে চেয়ে কিছু একটার আবেশ পেল। মেহরাব মুচকি হেসে মেরুকে টেনে কোলে বসিয়ে দিল। ভালোবাসি তোমাকে বেরুন। আমি তো ভালোবাসি না। তাই বুঝি? তুমি না বাসলেও তুমি পুরোটাই আমার, আর বাসলেও তুমি পুরোটাই আমার, বুঝলে আমার কাল লাগিনি? আপনি আমার কালনাক, ভেরি সুইট। চলো তোমাকে নিয়ে ঘুরবো, দেন ডিনার করে বাসায় যাব। চলুন। তারপর দুজন হাতে হাত রেখে বুকে মাথা ঠেকিয়ে কথার ভাঁজে কথা বলতে বলতে হাঁটতে লাগলো, আর খুব স্লো ভাবে গান চলতে লাগলো। চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ পড়ে গিয়েছে। চারিদিকে মানুষের কোলাহল, যেখানেই চোখ যাবে সেখানেই ভিড়। এ যেন এক মেলার সমারোহ। আজ মেরু ইবনে মুনতাহা আর মেহরাব চৌধুরীর বিয়ে নতুন করে। প্রথমবারে নিজেদের মধ্যে হয়ে যাওয়াতে এখন দ্বিতীয়বার অনুষ্ঠান করে দিতে হচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজন ভরপুর, যেমনটা চেয়ারম্যানের সুবাদে তেমনই চৌধুরীর সুবাদে। মেরুকে চৌধুরী বাড়িতে রেখে সব হবে। সাখাওয়াত ইকবাল বড়রা বলেছিল, এটা কেমন কথা, এটা কেমন দেখাবে মেরুকে ওদের বাড়িতে রেখে বিয়েটা হয়ে যাক। বাট মেহরাব নাকচ, সে কিছুতেই দিবে না মেরুকে চৌধুরী বাড়িতে রেখে সব অনুষ্ঠান হবে। তাই বাধ্য হয়ে এখানেই আসতে হলো। যাক, অবশেষে একটা বিয়ের দাওয়াত পেয়েই গেলাম। আজ যদি তোর বিয়েতে আস্ত খাসি আমি না খাইছি, দেহেজ বলে দিলাম। আব্বি চুপ যা, আস্তে খাসি খাবে রাক্ষস ওই সোত। আর একটা কথা কি ভুলে গেছিস, বিয়ে বাড়ি কত শত সুন্দর সুন্দর ছেলে আসবে, একটু তো প্লেট করতেই হবে। কি বলিস মৌমিতু? তুই না শান্ত ভাইয়ের বুক করা, তোর নজর এত নিচে, আমাগো হেতাই কাছে নাই, আমরা কি না প্লট করুম? তোর হেতাই তো কাছে আছে, তুই কেন প্লট করবি রে? এই শোন, রিয়া কিন্তু ভালো একটা কথা কইছে। এই শোন, এ আমাগো জামাই করে জেলাস করাইতে পারুম, কি কষ্টরা। এই সত্যি অনেক মজা হইব। আর আমরা শালিকা, আমরা মজা করবো না তো অন্য কেউ আইয়া করবো? মেরু আজ কিন্তু ধুলাবাইয়ের কপাল পড়ছে। কিভাবে? 50,000 টাকা গেট ধরতে, সাথে হাত ধুইতে 20, জুতা চুরি করাতে 20, সব মিলিয়ে তো ফকির আজ কইরেই সারমো। সে তোরা করতেই পারিস, আমার কিছু যায় আসে না। শুধু মনে রাখিস আমিও তোর কিন্তু ভাগে আছি। ওই সিমরি, তুই না বউ আইসে পাক বসাইতে বাগে এনতেকা। আব্বে ভাষণে তুই ববি বিয়া বইতে মাথা মোটা মাইয়া। এই চুপ যা, পরেটা পরে দেখা যাইবো। এখন মেরুকে সাজাইতে হইব। আমরা সাজমো, কে কি পরবি আজ? আমি হলুদ লেহেঙ্গা এনেছি। আমি হলুদ 3 পিস পরবো, মৌ মনে হয় শাড়ি আনছে। আমিও শাড়ি পরুম। ওদের কথার মধ্যে রাত্রি চিকন পাড়ের সুন্দর করে সুতির হলুদ শাড়ি পরে এসেছে। রাত্রিকে খুব সুন্দর লাগছে দেখতে। সবাই তো অবাক হয়ে দেখছে রাত্রিকে। ওরা তো জানে না যে রাত্রি আর আগের মতো নেই, তাই বিস্ময়কর ভাবটা নিয়ে চেয়ে রইল। হ্যাঁ রে, তিনি শাকসুনি হঠাৎ করে রূপ পাল্টাইলো কি করে? এ না আমাগো মেরুর শত্রু, তাইলে আমাগো বিপক্ষের। তা আমি ভাবছি, দাঁড়া দেখি এর হাব ভাব। ততক্ষণে চুপ যা। মেরু, তুমি দেখিয়ে এখনো রেডি হওনি। সে কি, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? ওকে রেডি করিয়ে দিবে না? হলুদ দিবার সময় হয়ে এলো। বড় আম্মু ওরা সবাই মেরুকে নিয়ে যেতে বলেছে, তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে এসেছে। রাত্রি এদিকে আসো, তোমাকে আজ ভীষণ মিষ্টি দেখতে লাগছে, খুব সুন্দর। থ্যাংক ইউ, বাট তোমার থেকে বেশি না, কারণ তুমি হেভি কিউট, একদম পরীদের মতো। সাদে কি আর ভাইয়া তোমাকে বিয়ে করেছে? রাত্রির মুখে ভাইয়া ডাক শুনে রিয়া ধপাস করে পড়ে যেতে তিন্নি ধরে নিল। এ দেখি ভূতের মুখে রাম রাম কি শোনাচ্ছে। মেহরাব ভাইয়াকে রাত্রি ভাইয়া ডাকছে, এটা আদৌ সম্ভব? কি হলো রিয়া, তুমি এভাবে পড়ে যাচ্ছিলে কেন?
ও তুমি বুঝবে না রাত্রি। আচ্ছা রাত্রি, তুমি ভাইয়াটা কি মেহরাব ভাইকেই বলেছো? আই মিন তাকে কি ভাইয়া ডেকেছো? হ্যাঁ, তো এখানে অবাক হবার কি আছে? এভাবে বলারও বা কি আছে? তুই না মেহরাব ভাইয়াকে বেবি বলে যাচ্ছিস? ওসব কথা বাদ দে, এখন দ্রুত আমাকে সাজিয়ে নিয়ে চল, আর তোরাও সেজে নে। তারপর কি একে একে ওরা হলুদের সাজ সেজে নিল। সবাইকে বেশ সুন্দর দেখতে লাগছে। ওরা এক একজনের কানে কালো কালি দিয়ে দিল যেন কারো নজর না লাগে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। 1 মিনিট, তোমরা থাকো, আমি দেখছি। রাত্রি এসে দরজা খুলে দিতেই এক পিচ্চি বলল, এখানে রিয়া আন্টি আর তিন্নি আন্টিকে তাদের নিচে ডাকছে। বলে ছোটে দৌড়, আর কিছু বলার সুযোগটাও দেয়নি। ওরা ভাবতে লাগলো কে ডেকেছে নিচে ওদেরকে। যাও, তোমাদের দুজনকে ডেকেছে, গিয়ে দেখো কে পাঠিয়েছে। তিন্নি আর রিয়া নিজেদেরকে ঠিক করে নিচে চলে যায়। এদিকে মৌমিতুর এখনো সাজ হয়নি, তাই রাত্রি ওদের উদ্দেশ্যে বলল, তোমরা রেডি হয়ে আসো, আমি মেরুকে নিয়ে যাই, কেমন? রাত্রি মেরুকে নিয়ে বের হলো। করিডোর দিয়ে যেতেই সামনে মেহরাবকে দেখতে পেয়ে দুজনেই দাঁড়িয়ে পড়ল। সে কি ভাইয়া, তুমি এখানে? তোমার না নিচে গায়ে হলো, তাহলে এখানে কি করছো? রাতেই তোকে ছোট আম্মু ডাকছে, তাকে সাজিয়ে দিতে। মেরুন সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে মেরু, তুমি একপাশে গিয়ে বসো, আমি তিন এরিয়াকে পাঠিয়ে দিচ্ছি। বলেই রাত্রি চলে গেল। কি ব্যাপার? আমি জানি আপনার ইচ্ছে করে ওকে মেহু বলে পাঠিয়ে দিয়েছেন, তা এখানে কি শুনি? মেহরাব সামনে এগোতে এগোতে ঠোঁট বাঁকিয়ে ছোট ছোট করে একদম নেশালো চোখে মেরুর কাছে চলে আসলো। মেরু পিছনে সরতে সিঁড়ির দেয়ালে আটকে গেল। পিছনে ফিরে দেখে নিচে ডাইনিং দেখা যাচ্ছে। মেরু বুঝতে পারছে না মেহরাব কি চাচ্ছে। তুমি এভাবে পালাচ্ছ কেন? আমার দরকার ছিল তোমার সাথে, তাই ওকে পাঠিয়ে দিয়েছি। কি দরকার, তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে। মেহরাব এবার মেরুর কোমর ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। মেরু ভয়ে ঢোক গিলছে, কারণ তারা করিডোরে। বর্তমানে কেউ নেই, সব ফাঁকা, তবু যে কেউ চলে আসতে পারে। কি করছেন মেহের? কেউ চলে আসলে খারাপ ভাববে, ছাড়ুন আমায়। আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো, আমার তাতে যায় আসে না, কজ আমি তুমি হাজব্যান্ড ওয়াইফ। এটা বিয়ে বাড়ি, আমাদের আবার বিয়ে হচ্ছে, মান সম্মান সব খেয়ে দিবেন দেখছি। মেরু ছুটার চেষ্টা করছে বারবার। ঠিক তখনই মেহরাব নিজের গাল থেকে মেরুর গালে হলুদ মাখিয়ে দিল। খোঁচা খোঁচা দাড়ি ঠান্ডা স্পর্শ পেতে কেঁপে উঠল মেরু। শরীরের পশম দাঁড়িয়ে গেল। চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল, নড়তেও ভুলে গেছে। মেহরাব মুচকি হেসে সারা মুখে ফু দিতেই মেরু চোখ বন্ধ করে নিল। তারপর নুইয়ে গলায় চুমু খেয়ে গলায়ও মেখে দিল। এবার মেরুর দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা, ঠোঁট অনবরত কেঁপেই চলেছে। মেহরাব এবারও মুচকি হাসল। আশেপাশে চোখ বুলিয়ে এবার হাঁটু গেড়ে মেরুর সামনে বসে পড়ল। মেরুর কোনো বোধ নেই, সে নির্বোধ হয়ে আছে। মেহরাবের প্রতিটা স্পর্শ সমুদ্রের মতো ঢেউ খেলে যাচ্ছে। তোমার প্রথম হলুদ সন্ধ্যার হলুদ ছোঁয়া তোমার মেহের মাখিয়ে দিলাম। তোমার রূপসী সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে, মাতাল করে দিচ্ছে আমাকে। হলুদ শাড়িতে তোমায় সেই হলদে পাখির মতো লাগছে। তুমি ভীষণ সুন্দর, সত্যি তোমার সৌন্দর্যের তুলনা হয় না। আমার চোখে তুমি ব্যতীত সবই যেন ধোঁয়াশে, কাউকেই চোখে নজর কাড়ে না। আমি তোমার, শুধুই তোমার মেরুন। কিরে ভাইয়া, তোমরা এখানে দাঁড়িয়ে আছো আর তুমি এভাবে বসে আছো কেন? মেরু তো ভরকে গিয়েছে, ভয়ে বুক ধুকধুক করছে। সাথে মেহরাব আমতা আমতা করে বলল, এই তো শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছিলাম আর কি, হয়ে গিয়েছে, নিয়ে যা এখন। মেহরাব উঠে মেরুর দিকে চাইল। মেরু ঘোমটা দিয়ে নিজেকে ঢেকে নিল, নয়তো লজ্জার সম্মুখীন হতে হবে। রাত্রি আর কিছু না বলে চলে গেল মেরুকে নিয়ে। মেরু একবার মেহরাবের দিকে যে মুচকি হেসে চলতে লাগলো। মেহরাবও পেছনে চুলের ভাঁজে আঁকিবুকি করে গোসলে চলে গেল। আদি তুমি এখানে? একটা পিচ্চি আমাকে ডেকে বল। বাকি কথা বলার আগে তিন্নিকে বাড়ির বাইরে এক সাইডে নিয়ে কোমর জড়িয়ে ধরলো। কি করছো আদি? লোকজন দেখলে লজ্জায় পড়ে যাবো তো। বিয়ে বাড়ি, এখানে কি রোমান্স করতে এসেছো? রোমান্স করলে বিয়ের পরেও তো করতে পারবে। তাতে কার কি আসে যায়? সবাই জানে এখানে তুমি আমি স্বামী স্ত্রী, সো কেউ মাইন্ড করবে না। তবু এভাবে দৌড়ে আছো কেন? কিছু কি বলবে? বলবো না, মাখাবো, খাবো। মানে? আদি আর কিছু না বলে হাতের হলুদ তিন্নির দু গালে মাখিয়ে দিতে লাগলো।
তিন্নি অবাক হলো, সাথে খুশিও হলো। আদি মুচকি হেসে তিন্নি ঠোঁটে ছোট্ট একটা কিস করে দিয়ে কপালে চুমু খেলো। তিন্নি নিজের গাল বাড়িয়ে আদির গালেও মাখিয়ে সেও রিটার্ন ছোট্ট কিস উপহার দিল। তারপর বুকে জড়িয়ে কিছুক্ষণ রেখে ছেড়ে দিল। এদিকে রিয়া লেহেঙ্গার ওড়না ঠিক করতে করতে তিন্নিকে খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ রিয়ার হাত হ্যাঁচকা টেনে সিঁড়ির এক পাশে নিয়ে গিয়ে দেয়ালে ঠেসে দাঁড়ালো কেউ। রিয়া ভয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই এটা বুঝতে পেরে মুখে হাত চেপে ধরলো শান্ত। হুশ, আমি অন্য কেউ নই। আপনি ভয় পেয়ে দিয়েছেন? এভাবে কেউ টেনে আনে? সাধে কি এনেছি? তোমাকে আমাকে কেউ দেখে ফেললে তাই। তো সবাই তো জানে আপনি আমি জামাইবো, দেখলো কি না দেখলো কি তাতে আমার জামাইয়ের কি। আচ্ছা বা, আজ দেখছি সেই তুমি রূপটাতে ফিরে আসছো, তা ঘটনা কি? আগে বলুন, আপনি চোরের মতো এভাবে টেনে আনলেন কেন? দরকার ছিল তাই এনেছি। তোমার কোনো সমস্যা? যাহ বাবা, আমাকে এনে আমাকে বলছে সমস্যা কি? এই কি খেয়ে এসেছেন এখানে? ভুটকা না বাংলা? মানে কিছু বা বলে ফেলুন। কি বলবেন? আমার আবার যেতে হবে, নয়তো আমি ছাড়াই ওরা মজা করে নেবে। যা বলবেন তাড়াতাড়ি, হারি অফ। শান্ত পিটপিট করে বলল, আজ তো একটা আনরোমান্টিক মেয়ে, একে নিয়ে কি করে সংসার করব? এ তো আমার ফিলিংস ওঠার আগেই 12টা বানিয়ে ছাড়বে। শান্তকে মুখ নাড়াতে দেখে এবার রিয়া প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার এমন ফুসুর ফাসুর করছেন কেন? কি বলবেন বলে ফেলুন, নাকি সং হয়ে দাঁড়িয়ে থাকতে এখানে এসেছেন? তুমি কি সবসময় এমন? আই মিন এভাবেই রসকস ছাড়া কথা বলো? কেন, আপনি জানেন না? আমি জানি তো তুমি রসকস ছাড়া তোমার মধ্যে কোনো ফিল নেই। তাই? তা বাবা মনোবিজ্ঞানী, আপনি আর কি কি জানেন শুনি? বাবা? হোয়াট এ ফাদার? মাথা খারাপ হয়েছে? দেখ, আসলে আপনি একটা পাগল। আমি আপনাকে বাবা বলবো কেন? কি জানি পড়াশোনা করছেন। থাক, আসবে না, যাই, কিছু বলার নাই তো। ঠিক আছে, আমি চললাম। রিয়া বলে যেই চলে যাবে অমনি শান্ত রিয়ার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রিয়া শান্তর বুকে এক হাত রেখে অবাক হয়ে চোখে চোখ রাখলো। শান্তর চোখে কিছু দেখতে পাচ্ছে আজ, ভিন্ন লাগছে শান্তকে। ঘন পাপড়ি, চোখের পাতা, সরু চিকন ঠোঁট, হলুদ পাঞ্জাবি বেশ মানিয়েছে, খুব সুন্দর। এই প্রথম রিয়া ভালো করে শান্তকে দেখে যাচ্ছে, আগে দেখে উঠতে পারেনি। আজ যেন নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে। রিয়ার ভাবনার মাঝে শান্ত বাঁকা হেসে গালে হলুদ ছুঁয়ে দিল। রিয়া চোখ সরিয়ে হাতের দিকে চেয়ে আবার শান্তর দিকে চাইল। হলুদ পরীকে হলুদ না লাগালে খুব বেমানান লাগবে, তাই প্রথম হলুদের পরশটা না হয় এই প্রেমিকে হাতেই নিলে। ভালোবাসি, আজ হলুদ লাগালাম, কাল না হয় কাজের সাথে কবুলটাও সেরে ফেললাম। কি বলো? রিয়া লজ্জায় কিছু বলতে পারছে না। হঠাৎ লজ্জারা কোথা থেকে হানা দিল, দুটি গাল টমেটোর মতো ফুলছে। হলুদের পর্ব শেষ করে সবাই এখন নাচে গানে মেতে উঠল। এভাবে অনেক হই হুল্লোড় করে সন্ধ্যা পার করে রাত চলে আসলো। যে যার মতো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই তিনজনের চোখে। তারা তাদের জোড়া নিয়ে ভাবতে লাগলো। একসময় তারাও ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি দিল। সকালের মিষ্টি রোদের আলোয় পর্দার ফাঁকে এসে ঘুম ভেঙে দিল রিয়ার। চোখ মেলে উঠে সবার দিকে একবার চেয়ে শয়তানি মার্কা হাসি দিয়ে পর্দা আরো ফাঁকা করে দিল। কে রে, তোর কলিজাটা কত বড় আমার কাঁচা গুমডারে বাঙ্গাইতে আইসোস? তোরে আগত ফুটবলের মতো লাথি মাইরা সূর্যের দেশে পাঠাইয়া দিমু। হো, আয় মারতে দেখ, এখন তোরে ক্যাম্পে কিক মারি। তার নাকি কাঁচা ঘুম, সারা রাত না ডাইকা এখন কহে কাঁচা ঘুম। তোর ঘুম ছুটে দেছি। রিয়া বাথরুম থেকে এক মগ পানি এনে একটু একটু করে সব কয়টার গায়ে ঢেলে দিতে ওরা লাফ দিয়ে উঠে বসে। এই এই দেখ, ছাদ ভাঙ্গা পড়ছে, বৃষ্টি হচ্ছে। হয় তোর কল্লারা ভাঙ্গা তোর জামাইয়ের কাছে পড়ছে শালি। সকাল সকাল ঘুম না ভাঙাইলে ওই তো না তোরে আমি আর একটু ঘুমাই। আজ না আমার বিয়ে, তো তোরা এখনো ঘুমাইতেছস? আমার সাজাইতে আইবো না? এইদিকে তো আজ পার্লারে মেয়েরা আইবো, আমিও সাজুম। ওই চল সব কয়টা মিলে ফ্রেশ হতে যাই। আর ঘুমন লাগতো না,
ওরা যে যার মতো দৌড়াতে লাগলো, কিন্তু সমস্যা হলো রুমে একটা ওয়াশরুম, আগে কে যাইব ওইটা নিয়ে আবার লাগছে। মেরু ওর বান্ধবীদের কাহিনী দেখছে আর মুচকি হাসছে। এমন বন্ধু থাকলে আর কি চাই, এরাই অনেক। এদের জন্য নিজেদের মন খারাপও পালিয়ে যায়। মেরু হাসতে লাগলো। পরে সিরিয়াল ধরে এক একজন ফ্রেশ হয়ে বের হয়ে মেরুকে পাঠালো। তাহরিন, তোরা কিন্তু মোটেও আফসোস করবি না। যখন মন চাইবি মেরু মামুনিকে দেখতে চলে আসবি। তোরা আমরা কিন্তু পর না, কত বছর পর দেখা। আমাদের সেই কথা দেয়া আজ পূরণ হচ্ছে। আল্লাহ যার সাথে যাকে দেয় তার সাথেই মিল হয়, তাই এত কিছুর পরে ওরা এক হয়েছে। তা ঠিক বলেছিস, আমার কোনো চিন্তা নেই। কেননা আমার মেয়েটা তোর মতো শাশুড়ি পেয়েছে, একটা ভালো বাবা পেয়েছে, ভালো পরিবার, ভালো স্বামী, এতেই অনেক। অন্য কোথায় হলে হয়তো অনেক চিন্তা হতো, কিন্তু এখন একদম বিন্দাস। ভাবি কি খবর? কথা হচ্ছে দুই বান্ধবী মিলে। তোমাকে কেন বলবো? এই যে বিয়ে তো তোমার মেয়ের, তা তুমি এত সংসারে আছো কেন? মেয়ের বিয়েতে কি মেয়ের জন্য আরেকটা মা পাঠাবে নাকি? বাহ, এখানে দেখছি জমিয়ে আড্ডা দেয়া হচ্ছে। তা আমাকে ছাড়া কেন? তো আমাকে কি পালকিতে করে আনতে হবে? তা আনলেও মন্দ হয় না। ভাবছি ছেলের সাথে যদি আমিও আরেক। তাহমিনা রাগী চক্ষু নিয়ে চেয়ে আছে। ইকবাল থেমে গেল। তাহরিনা সাখাওয়াত হা হা করে হেসে দিল। কোনোদিন ভাইজান পাল্টাবেও না, ওই বাচ্চামো তার চলবেই। কই ছেলের বাবা একটু দম নিয়ে থাকবে, তা না বাচ্চাদের মতো সেও শুরু করে দিচ্ছে। তুমি কি বুঝবে? তুমি তো পারো শুধু আমারে চোখ গরম দিতে আর ভয় দেখাতে। এবার সবাই হেসে দিল। তাহমিনা তাহরিনা ওদের জন্য খাবার উপরে পাঠিয়ে দিল। সবাই নাস্তা সেরে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিতেই পার্লার থেকে লোক আসলো। 3টে মেয়ে যা যা লাগে সব নিয়ে এসেছে, সাথে রাত্রিও আছে। মেয়েরা মেরু, রিয়া আর মিতুকে সাজাতে বসলো। রিয়া মিতুর হয়ে গেলে তিন্নি মৌ সাজতে বসে যাবে। তিন্নি রিয়া হালকা ব্রাউন কালার শাড়ি পরেছে, তবে ডিজাইন আলাদা, বেশ গর্জিয়াস। মিতু মিষ্টি কালারের শাড়ি পরেছে, মৌ রানী গোলাপি। আর মেরুকে লাল খয়েরি গর্জিয়াস বিয়ের শাড়ি পরানো হয়েছে। মাথায় দোপাট্টা, হাতের মুঠোয় চুড়ি, গলায় ভারী গোল্ড গয়না, মাথায় টিকলি, নাকে টানা নথ, সব মিলিয়ে আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে। সাজতে সাজতে বিয়ের সময় চলে এসেছে। ওদিকে সবাই খুব তাড়া করছে, কাজে চলে এসেছে মেয়েকে নিচে নামাতে। ওরা 5 জন মেরুকে নিচে নামিয়ে আনলো। সিঁড়ি থেকে নামতেই সবাই মেরুর দিকে চেয়ে থাকলো। তারপর মেরুকে বরের পাশে বসিয়ে যে যার পার্টনারের পাশে গিয়ে দাঁড়ালো। এক এক করে কাজী বিয়ের সব কিছু বলতে শুরু করলো। অবশেষে 3 কবুলে ওদের বিয়েটা আবার নতুন করে সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত করে নিল। মেরু মাকে, বাবাকে, মুরব্বীদের সালাম করে তাহরিনাকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদলো। এভাবে মেলোড্রামা শেষ করে সবাইকে খাবার পরিবেশন করা হলো। মেরুকে আর মেহরাবকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ঠিক তখনই ওদের সামনে রিয়াদ আর নাহিদা এসে দাঁড়ালো। বিয়েতে সবাইকেই ইনভাইট করা হয়েছে, ভার্সিটির সকল টিচারদের, আবার কিছু বন্ধু বান্ধবদেরকেও। রিয়াদ নাহিদা মুচকি হেসে কনগ্রাটস জানালো। মেরু, সরি, আজ থেকে তো আপনি ম্যাডাম হয়ে গেলেন। আপনাদের দুজনকে খুব মানিয়েছে। দোয়া করে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, একের উপরে পাশে এভাবে আজীবন থাকুক। আর ম্যাডাম, স্যারের প্রতি আপনার পাগলামোটা কেন দিন দিন কমিয়ে দিবেন না? উল্টা আপনার এসব বাচ্চামো ভালোবাসা খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ স্যার। মেরু, তুমি কিছু মনে করো না। আমি হয়তো ভার্সিটিতে অন্যরকম ছিলাম, তার জন্য হয়তো আমার প্রতি তোমার খারাপ ধারণা হতে পারে। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে ভালো লাগা, ভালোবাসা কখনো এক নয়। স্যারকে আমার ভালো লাগতো, কিন্তু এখন আমি আমার আসল ভালোবাসা খুঁজে পেয়েছি। নাহিদা একবার রিয়াদের দিকে চেয়ে মুচকি হাসলো। মেরু মেহরাব বুঝতে পেরে ওরাও হাসি দিল। তো তোমার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। ম্যাম, আমিও আপনার সাথে অন্যায় করেছি, না বুঝে আপনার সাথে বেয়াদবি করেছি। আপনিও আমায় ক্ষমা করবেন। আর আপনাদের মধ্যে কিছু চলছে, তো কবে বিয়ে শাদী করবেন ম্যাম? বাসায় কথা হচ্ছে, খুব দ্রুতই করে ফেলবো। মেহরাব রিয়াদের হাতে হাত মিলিয়ে কনগ্রাটস জানালো ওদেরকেও। এভাবে কিছুক্ষণ খুব আড্ডা দিল ওরা। একে একে মেরু মেহরাবকে সবাই দেখে যাচ্ছে নতুন জামাই বউকে। অন্যদিকে ওর বান্ধবীরা ফ্লার্ট করছে। আদি শান্ত দেখে তেলে বেগুনে জ্বলছে, আর ওরা মজা নিচ্ছে।
তাই আদি শান্ত প্ল্যান করে ওরাও কিছু মেয়েদের সাথে ফ্লার্ট করছে। লেগে গেল ওদের মধ্যে মৌনমালিন্য। কিছুক্ষণ রাগ অভিমান করে ছেলেরা ওদের রাগ ভাঙিয়ে সফল হলো। এভাবে হাসি ঠাট্টা আনন্দ নাচ গান সব মিলিয়ে পুরো বিকেল সন্ধ্যা কাটিয়ে দিল। রাত্রি সহ ওরা 4 বান্ধবী মিলে বাসর সাজিয়ে মেরুকে মেহরাবের রুমে বসিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। সবার সাথে পরিচয় আলাপ গল্প স্বল্প পর্ব চুকিয়ে এবার আদি শান্ত ওর বন্ধুরা মিলে মেহরাবকে রুমের সামনে এনে দাঁড় করালো, কিন্তু ভিতর থেকে ঢুকতে দিল না। টাকা ছাড়া ঘরে প্রবেশ করা নিষেধ। অনেক জোর জবরদস্তি করে শালীরা 50,000 টাকা হাত করে তবেই মেহরাবকে ঢুকতে দিয়েছে। মেহরাব ঢুকে দরজাটা লাগিয়ে ঘড়ির দিকে চাইল। ঘড়ির কাঁটায় 11:30। মেহরাব মুচকি হেসে মাথার পাগড়ি খুলে টি টেবিলে রাখলো। মেরু একবার চেয়ে নিজেই মাথার ঘোমটা ফেলে দিল। তোমাকে বউ বউ লাগছে। আমি তো বউই, আমাকে বউ বউ লাগবে না তো কি আপনাকে লাগবে? মেহরাব বুঝতে পারলো সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। রং কথাতে তো এমন কথা শুনতেই হবে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমার এগুলো খুলতে হেল্প করে দিন। আগেরবার তো নিজেই সব করেছেন, এবার বলতে হয় কেন? তুমি না বললেও আমিই খুলে দিতাম। তোমাকে বলতে বলেছে কে? অমনি তাই না? এখন কথা না বলে আসুন, সারাদিন অনেক ধকল গিয়েছে আর ভালো লাগছে না, ফ্রেশ হব। শাওয়ার করবে নাকি? বোকা বোকা কথা বলেন কেন? বাসর না করেই কি শাওয়ার করব? আজ বাসর করেই তারপর শাওয়ার করব। মেহরাব মনে মনে বলছে, এদিকে আস্ত পাগলি হয়ে গিয়েছে, আমার থেকেও 10 গুণ এগিয়ে। ভালোই হলো, কষ্ট করে আমাকে আর ম্যানেজ করতে হলো না।